আসসালামু আলাইকুম। নাইসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাহিদুল ইসলাম খান আছি তোমাদের সাথে। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্থাৎ গতি নিয়ে পড়াশোনা করব। তো দেখো, কিছু গুরুত্বপূর্ণ টপিক আগে আমাদের কভার করতে হবে চ্যাপ্টারটা পড়ার জন্য। মোটামুটি টপিকগুলো তুমি কভার করতে পারলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো প্রথমে আমাদের গতি এবং স্থিতি নিয়ে একটু আইডিয়া রাখতে হবে যে জিনিসগুলো আসলে কি। তারপরে গতি কিছু প্রকারভেদ আছে, সেগুলো add করতে হবে যে আসলে কোনটা কোন ধরনের গতি, কিভাবে বুঝবো সেই বিষয়গুলা। তারপর হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য শিখতে হবে যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি বা এগুলো আসলে কি বোঝায়। এরপরে হচ্ছে কি আমাদের যেই মেজর জিনিসপত্র মানে হচ্ছে ফিজিক্সের তো সব মেইনলি ম্যাথমেটিক্স করতে হয়। তো সেই গতি সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা করতে হবে। আর তারপরে কিছু বস্তু থাকে যেগুলো উপর থেকে নিচের দিকে পড়ে, এগুলোকে বলি আমরা হচ্ছে বাধাহীন বা মুক্তভাবে পড়ন্ত বস্তু। তো সেগুলো কিছু ম্যাথ করতে হবে, সে টপিকটা পড়তে হবে। এবং লাস্টে হচ্ছে কিছু গ্রাফ রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং হচ্ছে গ্রাফ নিয়ে একটু পড়াশোনা করতে হবে। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর মানে জিনিসপত্র যেগুলো আমাদের পড়তে হয়। তো চলো সামনের দিকে যাই। প্রথমে যদি আমি গতি এবং স্থিতি নিয়ে বলি, তাহলে স্থিতি হচ্ছে বেসিক্যালি যদি কোনো বস্তু সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন না করে, তাহলে তাকে বলা হচ্ছে স্থিতি বা হচ্ছে স্থির অবস্থায় আছে। অর্থাৎ ধরে নাও যে এখানে একটা ভূমির মধ্যে একটা বস্তু রাখা ছিল এবং তুমি টাইম দেখতেছো, ধরো যে এখন 0 সেকেন্ড চলতেছে, মানে তুমি এত টাইম দেখা শুরু করলা। আস্তে আস্তে 1 সেকেন্ড হইলো, 2 সেকেন্ড হইলো, কিন্তু সেই বস্তু জায়গা থেকে নড়তেছে না। ঠিক আছে? তো এই যদি সময়ের সাথে যদি সেই বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, অর্থাৎ সে জায়গা থেকে না নড়ে, তাহলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি আমাদের স্থিতি। ঠিক আছে? আর গতি বলতে বোঝায় কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন করে, তখন তাকে বলা হচ্ছে গিয়ে গতি। ওই যে যেটা বললাম যে ধরো যে 0 সেকেন্ড, তারপর 1 সেকেন্ড, তারপর 2 সেকেন্ড, আস্তে আস্তে সময় বাড়তেছে। কিন্তু আগে কি ছিল, আগে হচ্ছে বস্তু জায়গা থেকে নড়ে না, কিন্তু এখন জায়গা থেকে নড়তেছে। মনে করো যে বস্তু প্রথমে ছিল এই জায়গাটাতে, পরে বস্তু চলে আসছে হচ্ছে মনে করো এই জায়গাটায়। তাহলে এই যে তার এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলো, তার স্মরণ হইলো, অর্থাৎ কি অবস্থানের পরিবর্তন হইলো। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে কি আমাদের গতি। ঠিক আছে? তাহলে স্থিতি আর গতি নিয়ে একটু আইডিয়া পেয়ে গেলাম। চলো এবার সামনের দিকে যাই। এরপর হচ্ছে আমাদের গতি প্রকারভেদ। আমাদের বইয়ে 5 ধরনের গতি নিয়ে কথা বলা আছে। প্রথমটা হচ্ছে সরলরৈখিক গতি, পরটা হচ্ছে ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, আর লাস্ট হচ্ছে সরল সন্ধিজ স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। তো এই 5 ধরনের গতি নিয়ে আমাদের এমসিকিউ তে প্রশ্ন আসে, উদাহরণ বলে দেয়, বা মাঝে মাঝে ক নাম্বার বা খ নাম্বারের প্রশ্ন আছে, ডেফিনেশন চায়। তো এই জন্য এই গতির প্রকারভেদগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। প্রথমটা হচ্ছে আমাদের সরলরৈখিক গতি। দেখো, যখন কোনো বস্তু একটি সোজা রেখা বরাবর সমান বা অসমান বেগে, মানে এমন হইতেই পারে তার বেগ একটা মোমেন্টে 5 মিটার পার সেকেন্ড ছিল, পরে হয়তো 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল, পরে হয়তো একটু কমে গেল। তো ওই বেগটা সমানও থাকতে পারে, অসমান থাকতে পারে, একটা হইলেই হবে। তো যদি সমান বা অসমান বেগে চলে এবং তার দিক পরিবর্তন না হয়, এটা কেন বলবো? মনে করো যে একটা মানে বস্তু চলতেছে হচ্ছে এইভাবে, তো এইভাবে যদি হয়, তাহলে এই পয়েন্টে তার দিক ছিল এই দিকে, কিন্তু এই পয়েন্টে তার দিক ছিল ওই দিকে, তাহলে দিকটা এলোমেলো হয়ে গেল। এরকম যদি দিকের পরিবর্তন হয় তাহলে কিন্তু আর সরলরৈখিক গতিটা হবে না। দিকের যদি পরিবর্তন না হয়, যদি একটা স্ট্রেট লাইন বরাবর চলে এইভাবে, তখন তার দিকের পরিবর্তন না হলে ওই ঘটনাটাকে বলা হচ্ছে কি আমাদের সরলরৈখিক গতি। সেটার নাম থেকেও বোঝা যায়। তো এই ইংরেজি নামটা একটু পরে রাখবা, লিনিয়ার মোশন। তো নামটা আমাদের লাগতে পারে, ডেফিনেশনটা খাতার মধ্যে নোট করে অবশ্যই পড়বা। আর উদাহরণস্বরূপ বলতে পারো যে একটা সোজা রাস্তায় চলন্ত গাড়ির গতি, ওপর থেকে নিচে পড়তে থাকা আপেলের গতি, বন্ধু থেকে সোজা গুলি বের হওয়ার যে গতি হয় সেটা, রেল লাইনে চলন্ত ট্রেন যদি রেলটা সোজা হয়, মাঝে মাঝে রেল লাইন একটু বেঁকে যায়, তো ওইটা হইলে হবে না। যদি একবার সরাসরি চলতে থাকে তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে সরলরৈখিক গতি। আর রানওয়ে দিয়ে ছুটে আসা বিমান। ঠিক আছে? তো বৈশিষ্ট্যগুলো একটু ভালো মতো পড়ে নিবা। বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেখো, চলার পথটা কি হইতে হবে? সোজা হইতে হবে, যাতে দিকের পরিবর্তনটা না হয়। আর যদি বেগ সমান থাকে তাও হয়, আর বেগ সমান না থাকলে তাও হবে। কিন্তু যদি বেগ সমান থাকে তখন তাকে বলবে হচ্ছে গিয়ে সমবেগ সরলরৈখিক গতি। একটু এটা নোট করে নিবা। ঠিক আছে? তো চলো সামনের দিকে যাই। পরে হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি হচ্ছে যখন কোনো বস্তু তার নিজ অক্ষের চারপাশে একটা বৃত্তাকার পথে ঘুরে। ঠিক আছে? তখন সেই গতিকে ঘূর্ণন গতি বলে। ঠিক আছে? নিজ অক্ষের চারপাশে একটা বৃত্তাকার পথ যদি ঘুরে তখন তাকে ঘূর্ণন গতি বলে। উদাহরণস্বরূপ মনে করো এই যে ফ্যানের পাখা গতি, ঠিক না? তো ফ্যান যে ঘুরে, ফ্যান কিভাবে ঘুরে? ফ্যান কিন্তু একটা বৃত্তাকার পথেই ঘুরে, তার একটা সেন্টারকে কেন্দ্র করে। বোঝা গেল? তারপরে পৃথিবী তার নিজের অক্ষ ঘুরতেছে,
সেটা একটা ঘূর্ণন গতি। চাকার একটা ঘূর্ণন গতি থাকে, ড্রিল মেশিনের যে মুখটা ঘোরে সেটা একটা ঘূর্ণন গতি, আর সেলাই মেশিনের চাকা ঘুরবে সেটা একটা ঘূর্ণন গতি। উদাহরণগুলো একটু নোট করে নিবা। আর বৈশিষ্ট্য হচ্ছে কি, বস্তু নিজের জায়গায় থাকে, শুধু অক্ষ বরাবর ঘোরে। যেমন যে পৃথিবী যখন ঘুরে তখন কি পৃথিবী জায়গা থেকে নড়ে? পৃথিবী হচ্ছে না, জায়গা থেকে তো নড়ে, পৃথিবী জায়গা থেকে নড়ে, ব্যাপারটা এরকম না আসলে। মানে ফ্যানের চিন্তা করো, ফ্যানেরটা কি হবে, ফ্যান হচ্ছে তার জায়গার মধ্যে কিন্তু স্টেবল থাকে, স্টেবল থাকার পরে সে চাপ দিয়ে ঘুরতেছে, ঠিক আছে? পৃথিবীতে দুই ধরনের গতি আছে। তো ওই জন্য ওই জিনিসটা আসলে এভাবে হইলো না, শুধু একটা এক্সাম্পল দিতে পারবো, সেটা হচ্ছে আহ্নিক গতিটা। ঠিক আছে? তো এই ফ্যানের পাখাটা ঘুরতেছে, সেক্ষেত্রে কি হবে, ফ্যান কিন্তু চারপাশে ঘুরে কিন্তু মাঝখানে কিন্তু ফ্যানটা স্টেবল থাকে। তো এইটা হচ্ছে আর কি বলছে যে ফ্যান মানে বস্তু হচ্ছে নিজের জায়গায় থাকে, শুধু তার কি হয়, অক্ষ বরাবর ঘোরে। আর এটা নির্দিষ্ট কেন্দ্র বা অক্ষ থাকবে, স্বাভাবিক বিষয়। আর এই গতি সাধারণত বৃত্তাকার পথে হয়ে থাকে। ঠিক আছে? সাধারণত কি হয়, এটা বৃত্তাকার পথে হয়ে থাকে। দেখো পরে যাই। চলন গতি, যখন কোনো বস্তু এমন ভাবে চলে যে তার সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তখন তাকে বলা হচ্ছে গিয়ে চলন গতি। এই লাইনটা মানে এই পয়েন্টটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা নোট করে নিবা। সকল কণা একই সময়ে একই দিকে হবে, এই ক্ষেত্রে সেটাকে বলবে হচ্ছে গিয়ে চলন গতি। তো উদাহরণ হচ্ছে রাস্তায় চলন্ত বাস বা গাড়ি, মানুষ হেঁটে যেতে পারে সেটাও হতে পারে, নৌকা পানিতে গিয়ে যায় এইটা, বল গড়িয়ে যায়, এবং ট্রেন চলে চলে এইটা। তবে একটু ডিফারেন্ট মানে একটু পার্থক্য আছে, এটা দেখতে মোটামুটি মনে হচ্ছে যে এটা মনে হয় একটা সরলরেখী গতি, ব্যাপারটা আসলে ওইরকম না, একটু কাহিনী আছে এখানে। এবার দেখো যে বস্তু কি হয়, বৈশিষ্ট্যগুলো হচ্ছে বস্তু অবস্থান পরিবর্তন করে, ঠিক আছে? গতি সরলরৈখিক, বক্র বা এলোমেলো এটাও হতে পারে, এই জায়গায় পার্থক্য। সরলরেখা গতিতে কিন্তু একদম সোজাসুজি চলতে হইতো, কিন্তু এই জায়গায় সোজাসুজি না চললেও হবে, সেটা বক্র বা এলোমেলোও হতে পারে। এটাই হচ্ছে পার্থক্য। এবং প্রতিটি বিন্দু একই পথে সমান দূরত্বে চলে। এটা একটা ভালো উদাহরণ হচ্ছে চিত্রটা, যদি দেখে নাও, তো এই চিত্রটা দেখো, এখানে ইনক্লুড করে দিয়েছি আমি। এই যে তোমাদের বই থেকেই নেওয়া আর কি। দেখো এখানে এটা কিন্তু কোনো চলন গতির উদাহরণ না, এটা কিন্তু কোনো চলন গতির উদাহরণ না। কেন? কারণ এই দেখো এই মানে এই মোমেন্টে তার দিকটা হচ্ছে এইদিকে, এই ক্ষেত্রে তার দিকটা হয়ে গেল এইদিকে, এই সময় তার দিক হয়ে গেল এইদিকে, এরকম এলোমেলো দিক হইলে হবে না। হ্যাঁ, বস্তু এলোমেলো হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে দিক থাকতে হবে একই। কারণ আমি কিন্তু মাত্র বলছি, দেখো বলা আছে যে এই যে প্রতিটি বিন্দু একই পথে সমান দূরত্ব চলে, দিক হইতে হবে কি একই, এবং এখানে লেখা আছে একই সময়ে একই দিকে যেতে থাকে, একই সময়ে একই দিকে। তাহলে যেগুলো সবগুলো দেখো দিক কিন্তু একই ছিল, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, সবগুলো দিক কিন্তু সেম। তো এইটা সরলগত উদাহরণ হইতে পারবে, কিন্তু বাকিগুলো সরলগত উদাহরণ হইতে পারবে না। ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে পর্যায়বৃত্ত গতি, যে গতি একটি নির্দিষ্ট সময় পর পর বারবার একই অবস্থায় ফিরে আসে, তখন সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। ঠিক আছে? যেমন মনে করো যে ওই যে ফ্যানের কথা চিন্তা করতে পারবা আসলে, যে ধরো যে একটা ফ্যান ঘুরতেছে, তো ফ্যান কিন্তু যখন নর্মালি চলে, মানে যদি সুইচ অফ করে না দাও, বা যখন ফ্যান চলা শুরু করলো ওই মোমেন্ট গুলা বাদে, যখন ফ্যান অনেকক্ষণ যাবত চলতেছে, তখন তুমি দেখবা যে ফ্যানটা কিন্তু প্রতি সময় পর মানে এক মিনিট সময় পর পর কিন্তু বারবার আগের জায়গায় ফেরত আসে। মানে কথা কথা মনে করি যে একটা ফ্যান যদি হচ্ছে একটা মিনিটে 60 বার ঘুরে, তাহলে সেই ক্ষেত্রে কি দেখবা যে প্রতি 1 সেকেন্ড পর পর সেই জায়গায় আসবে, আবার 2 সেকেন্ড আবার এই জায়গায় আসবে, পাখার একটা পয়েন্ট, আবার 3 নাম্বার সেকেন্ড পর এই জায়গায় আসবে, তার মানে প্রতি 1 সেকেন্ড পর পর ফ্যানটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসতেছে। তো যখন এই ধরনের ঘটনা ঘটে, যখন এই সময় পর পর বস্তু আগের অবস্থায় ফিরে আসে, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি আমাদের পর্যায়বৃত্ত গতি বা হচ্ছে পেরিওডিক মোশন। তো উদাহরণগুলো একটু দেখে নিবা, আর বৈশিষ্ট্যটাও একটু দেখে নিবা। ঠিক আছে? কি বললাম, কিছু সময় পর পর মানে অন্তর একই অবস্থায় ফিরে আসে, এবং এই গতি কি হয়, নিয়মিত হয়, এবং হচ্ছে পূর্বানুমানযোগ্য। পূর্বানুযোগ্য বলতে কি, যে বললাম যে তুমি কিন্তু জানো যে ফ্যানটা ঘুরে আবার এই জায়গাটায় আসবে, ফ্যান মাঝখানে থামতেছে না, যদি না আমি ফ্যানটা সুইচ অফ করে দিই তাইলে। ঠিক আছে? তারপরে যে পৃথিবীর ঘূর্ণন 24 ঘন্টায় একবার নিজের অক্ষের চারপাশে ঘোরে, এটাও এক ধরনের কি পর্যায়বৃত্ত গতি। এবার হচ্ছে এটা সাধারণত কি হয়, কম্পন বা বৃত্তাকার গতি দেখা যায়। কম্পন বলতে কি বোঝায় একটু বুঝায় বলি। বৃত্তাকার পথ তো বুঝে গেছো, এই যে বললাম ফ্যানের কাছে যে বৃত্তাকার পথ, কিন্তু কম্পনের ব্যাপারটা হচ্ছে যে ধরো না একটা স্প্রিং যখন কাঁপে তখন কি হয়, প্রথমে স্প্রিংটা একটু সামনের দিকে যায়, আবার পেছনের দিকে আসে, আবার সামনের দিকে যায়, এরকম ভাবে কিন্তু স্প্রিংটা কি হয়, সংকুচিত হয়, প্রসারিত হয়। এবং এই ক্ষেত্রেও কিন্তু তুমি দেখবা যে প্রতিটা মোমেন্ট মানে প্রতিটা জিনিস একটা নির্দিষ্ট টাইমিং আছে, যে এতক্ষণ পর পর সেটা আসতেছে আবার যাচ্ছে, এরকম একটা বিষয়। যদি আস্তে আস্তে পর একটা কমে যায়, বাট এটাই তার একটা নেচার। সো এটা আসলে কি কম্পনের মধ্যেও পর্যাবৃত্ত গতি হইতে পারে। তো পরে যাই।
সরল চলন্ত স্পন্দন গতি এটা একটু ইম্পর্ট্যান্ট। যদি কোনো বস্তু নির্দিষ্ট ভারসাম্য অবস্থানকে কেন্দ্র করে মানে সাম্য অবস্থাকে কেন্দ্র করে এদিক সেদিক দুলে বা হচ্ছে কেঁপে ওঠে, তখন ওই একই পথ বরাবর বারবার গমন বা আগমন করে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই অবস্থায় ফিরে আসে, তখন তাকে সরল স্পন্দন গতি বলে। আমি এটা একটু সহজ করে বুঝিয়ে বলি। মনে করো যে একটা পেন্ডুলামের মতো, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। এখন এই সাম্যাবস্থা থেকে বস্তু প্রথমে এই জায়গাটায় যায়, গিয়ে আবার সেই জায়গায় ফিরে আসে। ঠিক আছে, তারপর কি হয়, সে কিন্তু আবার এই জায়গায় উঠে এবং পুনরায় আবার এই জায়গা থেকে এই জায়গায় ফিরে আসে। তাহলে কি হইলো, সে দেখো একই পথে কিন্তু বারবার যাতায়াত করতেছে এবং একটা সময় পর পর যাতায়াত করতেছে। মানে কথার কথা মনে করো 2 সেকেন্ড টোটাল টাইম হয়, তাহলে সে 1 সেকেন্ডে এই জায়গা থেকে এই জায়গায় আসে, আবার বাকি 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড এই জায়গা থেকে এই জায়গায় এসে আবার এই জায়গায় ফিরে যায়, আর বাকি 1 সেকেন্ড হচ্ছে এই জায়গায় গিয়ে আবার এই জায়গায় ফিরে আসে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে গিয়ে সরল সন্ধিত স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। এ দেখো পেন্ডুলামের দোল হইতে পারে, দোলনার দোল হইতে পারে, স্প্রিং এর বাধা বস্তুর সাথে এরকম হইতে পারে। তারপরে তানপুরার তার কাঁপা ওঠা, এটা তানপুরা হচ্ছে বেসিক্যালি একটা বাদ্যযন্ত্রের নাম, কাইন্ড অফ গিটারের মতো আর কি। তোমরা গুগলে সার্চ করলে হয়তো দেখতে পারবা আর কি। আর আরেকটা হচ্ছে ঘড়ির দোলে চলা। ঠিক আছে, তো বৈশিষ্ট্যগুলো একটু নোট করে নিবা। বোঝা গেল? আর এই লাইনটা বুঝাই দিই আমি, এখানে যে বলছি বল এবং অবস্থানের মধ্যে নিজস্ব সম্পর্ক থাকে হচ্ছে এফ সমানুপাতিক মাইনাস কে এক্স। বেসিক্যালি এই সম্পর্কটা হচ্ছে গিয়ে ওই স্প্রিং থেকে আসছে। যখন আমরা একটা স্প্রিং এর উপর বল প্রয়োগ করি, তখন সেই বলের বিপরীত একটা আহ মানে কি বলবো, একটা ভিন্ন রকমের বল কাজ করে, বলে আমরা প্রত্যয়নী বল। তো এই এফটা হচ্ছে আসলে প্রত্যয়নী বল, আর এই এক্সটা হচ্ছে কি স্প্রিং এর সরণ। তো এইটা আপাতত আমি ইনক্লুড করে রাখছি, এইটা ডিটেইলে আমরা আরো পরে পড়বো। যখন পড়বো তখন ইনশাল্লাহ দেখতে পারবা। তো যাই পরের দিকে। আচ্ছা, একটু বলে দেই যে হয়তোবা আমি একটু স্পিডে পড়িয়েছি এতক্ষণ, তার কারণটা হচ্ছে এগুলো সব থিওরিটিক্যাল জিনিস ছিল। আসলে এগুলো তুমি চাইলে আমি না বলে নিজেও পড়তে পারতাম, যদি এই ভিডিওটাকে পজ করে নাও, তারপর যদি হচ্ছে তোমরা একটু দেখো, তাহলে তোমরা এমনিও বুঝে যাবে আর কি। তো এই জন্য আর কি এই জিনিসগুলো একটু দ্রুত করে বলা, কারণ পরে আবার ডিউরেশন বেড়ে গেলে ভিডিও পরে অনেকে দেখতে চাইবে না বা হচ্ছে বিরক্ত লাগবে আর কি, এই জন্য। যাই হোক, দেখো পরে হচ্ছে আমাদের ভেক্টর রাশি বা হচ্ছে সরি স্কেলার রাশি বা হচ্ছে কি ভেক্টর রাশি। তো এইটা অনেকেই জানে। স্কেলার রাশি বলতে বোঝায় যে যে রাশি শুধুমাত্র কি থাকে, মাত্রা থাকে। মাত্রা থাকে কিন্তু কোনো দিক থাকে না, তখন সেইটাকে বলা হচ্ছে কি স্কেলার রাশি। আর যদি বিপরীত ভাবে বলি, যে যখন মাত্রাও থাকবে এবং দিকও থাকবে, তখন তাকে বলবে হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, যে যদি দিকও থাকে এবং সাথে মানও থাকে মানে মাত্রাও থাকে বা পরিমাণ থাকে, তখন সেইটাকে বলে হচ্ছে ভেক্টর। দিকও থাকবে, পরিমাণও থাকবে। কিন্তু যদি দিক না থাকে, শুধু পরিমাণ থাকে বা একটা ভ্যালু থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। তো এই উদাহরণগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। আরো উদাহরণ আছে, কিন্তু সর্বদিন ইনক্লুড করা সম্ভব না। তো এই কয়টা আর কি, যেগুলো আমাদের বেশি লাগে এগুলো আমি ইনক্লুড করে রাখছি এখানে, একটু নোট করে নেবে এইগুলা। আর বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি দেখো, এটা হচ্ছে শুধুমাত্র সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, যেমন 5 কেজি বলতে পারো, তাপমাত্রা বলতে পারো 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু কোনো দিকের ব্যাপার স্যাপার নাই, মানে এমন কিছু বলতে হবে না যে 5 কেজি উত্তর দিকে বা 5 কেজি দক্ষিণ দিকে, কিছু বলতে হবে না। তো এখানে দিকের ব্যাপার স্যাপার লাগে না বলে এগুলোকে বলি আমরা স্কেলার রাশি। আর যেহেতু এটা একটা স্কেলার রাশি, তাহলে সেক্ষেত্রে ভেক্টরের কোনো গুণ বা যোগের নিয়মে এখানে প্রয়োগ করা হবে না। ঠিক আছে। সো পরে হচ্ছে ভেক্টর রাশি, এটা বললাম মাত্র, যে যখন কি হবে মাত্রা থাকবে মানে মান থাকবে এবং দিক থাকবে, দুইটাই থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, তো এই হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ এবং এগুলো হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্য। তো মোটামুটি এইগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিস ছিল। তোমরা এগুলো খাতা মতো সুন্দর করে নোট করে নিবে আর কি। আর পরে যদি যাই তাহলে দেখো, পরে মনে হয় ম্যাথমেটিক্যাল টার্ম শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা আগে এটা দেখে নেই। স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে পার্থক্যটা যেটা বলছি সেটা এখানে দেওয়া আছে, একবার তোমরা দেখে নিলেই পারবা। এটা আসলে ভাবে বলতে হবে না, তো লিখে নিলেই হবে। তো এবার দেখো আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসছে। আহ তো এই সূত্রগুলো হচ্ছে আমাদের লাগে, এই সূত্রগুলো আমাদের লাগে। তো সবাই সূত্রগুলো একটু খাতার মধ্যে লিখে নিবা এবং হচ্ছে পরিচয় সহকারে লিখবা, যে ইউ হচ্ছে আমাদের আদি বেগ, ভি হচ্ছে আমাদের শেষ বেগ, এ হচ্ছে আমাদের ত্বরণ, টি হচ্ছে আমাদের সময়। ঠিক আছে, এগুলো একটু লিখে নিবা। আর তো পরিচয়গুলো লিখে নিবা। আর এককগুলো আমি একটু বলছি যে কোনটা একক কি কি হয়। যখন আদি বেগ হবে, আদি বেগ একক হচ্ছে গিয়ে ms−1। শেষ বেগ একক হচ্ছে গিয়ে ms−1। সময় হচ্ছে গিয়ে শুধু সেকেন্ড, মানে চাইলে সেক লিখতে পারে এভাবে। স্মরণ হচ্ছে গিয়ে মিটার। ঠিক আছে, তো আর যেহেতু এটা হচ্ছে জি একটা বিকশিত ত্বরণ মানে একটা ত্বরণ, তো ত্বরণ যদি হয় তখন তার একক হবে হচ্ছে গিয়ে ms−2।
আর নর্মাল ত্বরণ হইলেও একক হবে হচ্ছে গিয়ে ms ইনভার্স 2। সো এই জিনিসগুলো একটু তোমাদের খাতার মধ্যে লিখে নিবা, লিখে সূত্রগুলো মুখস্থ করতে হবে অবশ্যই। এবং চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো। তো দেখো এখানে প্রথম প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে যে একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 মিটার পার সেকেন্ড হয়। তো একটু আগে বলে আসছি আমি যে মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের বেগের মান। ঠিক আছে, এখন আদি বেগ আর শেষ বেগ এখানে দুইটাই দেওয়া আছে, কিভাবে বুঝবা দেখো এখানে বলছে কোন একটা গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে। তাহলে 5 মিটার পার সেকেন্ড থেকে যদি হয়, তাহলে থেকে মানে কি, এটা আগে ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ। আর এইটা হচ্ছে আমাদের ভি। কেন? কারণ বলছে যে এত থেকে এত হয়, তাহলে যেটা আগে ছিল সেটা হচ্ছে ইউ, যেটা পরে হলো সেটা হচ্ছে আমাদের ভি। আর টাইম বলছে এখানে 10 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমাদের টি এর মান। তো বের করতে বলছে গাড়িটির ত্বরণ কত। ত্বরণ, তো ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে আমাদের এ। এগুলো আমাদের জানতে হবে যে ইউ হচ্ছে আমাদের আদি বেগ, ভি হচ্ছে আমাদের শেষ বেগ, টি হচ্ছে আমাদের সময়, আর এ হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এখানে কি কি পাইলাম আমরা? এখানে দেওয়া আছে হচ্ছে ইউ মানে আদিবেগ বলা আছে। আদিবেগ বলছে হচ্ছে আমাদের 5 ms ইনভার্স 1। তারপরে শেষ বেগ কত বলছে এখানে? শেষ বেগ বলছে এখানে হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। তারপরে এখানে টাইম বলছে হচ্ছে আমাদের 10 সেকেন্ড। আর এর মান বলছে বের করতে, আমি জানি না এর মানটা কত। তো দেখো আমরা জানি সূত্র হচ্ছে, তোমরা তো পড়ে নিবা সূত্র। এখন সূত্রটা আমি বলে দিচ্ছি, সূত্রগুলো মুখস্থ করতে হয় স্যার। তো সূত্র হচ্ছে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই হচ্ছে যেটা সূত্র। তাহলে আমাদের তো সবগুলো ভ্যালু দেওয়া আছে। এখানে ভি এর মান কত বলছে? এখানে ভি এর মানটা হচ্ছে 45, সেখানে লিখে দিলাম যে ভি এর মান হচ্ছে 45 মাইনাস ইউ এর মানটা কত? এখানে ইউ এর মানটা হচ্ছে 5, আর টাইম হচ্ছে এখানে 10। এটাকে ডিভাইড মানে হিসাব করলে কত আসে? 45 - 5 করলে আসবে হচ্ছে 40, ডিভাইড বাই হচ্ছে কি এখানে 10, সেটাকে করলে আসে 4। এখন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে কি বললাম? এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো একটু সবাই দেখো ভালো মতো যে ঠিক মতো বুঝতে পারছো কিনা। একটু টাইম নিয়ে দেখো, কারণ প্রথম প্রথম ম্যাথ করতে গেলে একটু ঝামেলা হবে, পরে যদি এটা আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে যাবে। এখন একটু দেখে নাও যে ঠিক আছে কিনা। আশা করি বুঝছো। কেউ যদি না বুঝো তাহলে হচ্ছে আবার একটু ভিডিওটা আবার একটু আগে থেকে শুরু করে আবার দেখবো, তাহলে আশা করি বুঝে যাবে। ঠিক আছে, তো যাও পরের ম্যাথে যেয়ে দেখি কি আছে। পরের প্রশ্নের মধ্যে বলছে যে একটা গাড়ির বেগ এত থেকে, ওই যে আবার আগের মতোই কথা, বেগ এত থেকে মানে হচ্ছে এটা আমাদের আদি বেগ। এটা কি? এটা আমাদের আদি বেগ। সুষমভাবে হ্রাস এখন হ্রাস পেয়ে বলছে, হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে, তাহলে এটা কিসের মান? টাইমের মান। এত হয়, তাহলে এটা কিসের মান? তার শেষ বেগের মান। কারণ বেগ এত থেকে এতক্ষণ পর এত হয়, তাহলে এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, আর এটা হচ্ছে আমাদের সময়। এখন বের করতে বলছে গাড়িটির ত্বরণ কত। সরি, গাড়িটির ত্বরণ কত। দেখো তাহলে আগের মতোই কথা, যে আমি এখানে জানি আমার ইউ হচ্ছে আদিবেগ, তো আদিবেগের মান কত এখানে? 20 মিটার পার সেকেন্ড। ভি কত বলছে? ভি বলছে এখানে 4 মিটার পার সেকেন্ড। টাইম বলছে এখানে 4 সেকেন্ড। আর বের করতে বলছে হচ্ছে ত্বরণ। ত্বরণের মান কত আমি জানি না। তো কথা হচ্ছে যে আমি সূত্র যদি লিখি, তা আমরা জানি তো সূত্র হচ্ছে আমাদের এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো ভি এর মান কত? ভি এর মান বলছে এখানে 4, তো ভি এর মান 4, ইউ এর মান হচ্ছে এখানে 20, ডিভাইড বাই টাইম কত? টাইম হচ্ছে 4। সো ভাগ করলে কত আসবে? ভাগ করলে উপরে আসে হচ্ছে -16, নিচে আসে 4। সো ভাগ করলে আসবে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো একটু ভালো মতো খেয়াল করে নাও। দেখো এখানে বলছিল আমাদের, এখানে বলছে হচ্ছে ত্বরণ। তো ত্বরণ বললে আমরা এভাবেই বের করবো, এবং ত্বরণের সামনে একটা মাইনাস থাকবে। কেন মাইনাস থাকবে একটু খেয়াল করে দেখো, যে এখানে আদি বেগটা ছিল 20, আর শেষ বেগটা হচ্ছে আমাদের 4। মানে আদি বেগের চাইতে শেষ বেগটা পরে কি হয়েছে? কমে গেছে। তো যখন বেগ কমে তখন আসলে কি হয়? তখন কিন্তু মন্দন হয়। বেগ কমলে কি হয়? বেগ কমলে মন্দন হয়। কিন্তু আমাদের বের করতে বলছে ত্বরণ। তো ত্বরণ কথা যখন তুমি লিখবা, তখন তোমাকে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে মন্দন বোঝানোর জন্য। যদি বাংলায় লিখো যে মন্দন, তাহলে মন্দন বাংলা এটা লিখলে
তখন আর মাইনাস দেওয়া লাগবে না, তখন তুমি শুধু 4 লিখলে হবে যে মন্দন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝছো সবাই। একটু ভালো মতো মনোযোগ দিয়ে শোনো, আবার বলতেছি আমি যে সূত্র হচ্ছে আমাদের a সমান b মাইনাস ইউ বাই টি, a সমান b মাইনাস ইউ বাই টি। তো মানগুলো এখানে বসাবা, বসানোর পর যে মানটা আসবে সেই মানটা আমাদের মাইনাস থাকবে, এবং সেই মাইনাস নির্দেশ করে যেটা হচ্ছে একটা মন্দন। কিন্তু যদি তুমি বাংলায় লিখে দাও মন্দন, তখন আর মাইনাসটা দেওয়া লাগবে না, তখন তুমি শুধুমাত্র ভ্যালুটা লিখবা যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 2 এর সলিউশন। পরেরটায় যাই। পরের প্রশ্নের মধ্যে বলছে যে একটা স্থির অবস্থান থেকে, মনে রাখবা স্থির অবস্থান কথাটা বলা মানেই হচ্ছে এখানে ইউ এর মানটা জিরো। স্থির অবস্থান কথা বলা মানেই হচ্ছে ইউ এর মানটা জিরো। তো চলন্ত একটি গাড়িতে এত ত্বরণে, তাহলে এটা কিসের মান? ত্বরণ বলে দিয়েছে, ত্বরণ মানে কি? এটা হচ্ছে এর মান প্রয়োগ করা হলে বেগ হয়ে যায় এত। তাহলে বেগ কোনো কিছু যদি কখনো যদি বলে যে বেগ এত হলো, তাহলে মানে কি? এটা মাত্র হইছে, তাহলে এটা পরের কাহিনী না। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বেগ। এটা কি? এটা হচ্ছে আমাদের শেষ বেগ। তাহলে কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল সেটা বের করতে বলছে। তো কত সময় ধরে মানে কি বের করতে হবে? আমাদের টাইম বের করতে হবে। তো দেখো আবারও ইউ আছে, এ আছে, ভি আছে, টি আছে, তো আমরা কিভাবে বুঝবো সূত্র কোনটা? তো স্যার, সূত্র তো ওই যে এইটা, এ সমান ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তাহলে এইখান থেকে আমি কি করতে পারি? আমি লিখতে পারি টি এই করে নিতে পারি, সমান এখানে কি হবে? ভি মাইনাস ইউ বাই এ হবে। এগুলো তো বোঝো আশা করি। এই যে কাহিনী হচ্ছে, যখন এই টিটা এর জায়গায় যাবে তখন এই এটা হচ্ছে এটি এর জায়গায় আসবে, নর্মাল সমীকরণের নিয়মগুলো আর কি। তো যদি এবার এটাকে সলভ করি, তাহলে আমাদের ভি এর মান কত? এখানে ভি এর মান বলছে 20। তাহলে ভি এর মান হচ্ছে এখানে 20। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে শূন্য, যে লেখা আছে আদিবেগ হচ্ছে শূন্য। আর এর মানটা বলছে এখানে 2। সো করলে কত আসবে? এখানে 10/2 করলে আসে হচ্ছে, সরি, 20/2 করলে আসে হচ্ছে 10। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, 10 সেকেন্ড। তাহলে এই হচ্ছে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তোমাদের অবশ্যই পরীক্ষার মধ্যে এগুলো লিখে নিতে হবে, যেখানে আদিবেগ ইউ সমান হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। তারপরে টাইম, টাইম তো বের করতে হবে। এ এর মানটা হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বি এর মান হচ্ছে গিয়ে 20 মিটার পার সেকেন্ড। আর আমাদের টাইম বের করতে বলছে। তাহলে এই হচ্ছে গিয়ে জিনিস। ঠিক আছে, তো চলো পরের অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 3 তো শেষ। পরের প্রশ্নের মধ্যে বলছে যদি 54 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা গাড়িকে 5 সেকেন্ড যাবত, তাহলে এটা কিসের মান? এটা টাইমের মান। আর এত বেগে মানে কি? এটা হচ্ছে আদি বেগ মানে ইউ। কিভাবে বুঝলেন? দেখো বলছে বেগে চলন্ত, চলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি? চলন্ত মানে চলতেছে, তাহলে এটা আমাদের আদি বেগ হিসাবে সময়। এত ত্বরণ, তাহলে ত্বরণ মানে কিসের মান? এটা হচ্ছে আমাদের এর মান প্রয়োগ করা হলে গাড়িটির শেষ বেগ। তো শেষ বেগ কত? শেষ বেগ মানে কি? শেষ বেগ হচ্ছে ভি। ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে সেই মান। এখন দূরত্ব বলতে বোঝায় এস। দূরত্ব বলতে কি বোঝায়? এস মানে সরণ। এটা বের করতে বলছে। তাহলে জিনিস লাগবে, দুইটা জিনিস লাগবে। কি কি লাগবে দেখো, এখানে ইয়ের মান দেওয়া ছিল 54, সরি একটু রেস্ট করে নিই। তো এটা বলছে 54 কিলোমিটার পার ঘন্টা। তো এটাকে আমাদের মিটার পার সেকেন্ড নিতে হবে। তো একটু ভালো মতো খেয়াল করো কি বলতেছি। দেখো আমাদের তো উপরে কিলোমিটার দেওয়া ছিল, মানে 54 কিলোমিটার, তো এটাকে মিটার নিয়ে কি করতে হয়? 1000 দিয়ে গুণ দেওয়া লাগে। তো 54 গুণ হচ্ছে তুমি 1000 লিখবা। আর নিচে হবে মানে ঘন্টা ছিল, নিতে হবে সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা কত সেকেন্ড হয়? 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়, তাই নিচে হবে হচ্ছে গিয়ে 3600। তো যদি কেউ এইভাবে করো যে 1000 উপরে গুণ আর নিচে হচ্ছে 3600, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। এখন এটা কেউ যদি না করে শর্টে করতে চাও, যে শুধু 54 লিখলা আর নিচে লিখলা শুধু 3.6, তো এটা করলেও কাহিনী একই হবে। তো আমি বেসিক্যালি হচ্ছে সবাইকে 3.6 দিয়ে ভাগ করে ফেলতে বলি। তাই তোমাদেরও বলে দিলাম, যদি তুমি এভাবে করতে মনে থাকে তাহলে তো করলা, আর নয়তো ভাই ভেঙে ভেঙে করবা। ঠিক আছে, তো এটা করলে কত আসে? 54 ভাগ হচ্ছে 3.6 করলে আসবে 15। তার মানে এখানে আমার আদি বেগটা ছিল হচ্ছে গিয়ে 15 মিটার পার সেকেন্ড। আদি বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তারপর টাইম বলা আছে, এখানে টাইম বলছে হচ্ছে 5 সেকেন্ড বলছে টাইম। এবং ত্বরণের মান, এর মান দেওয়া আছে হচ্ছে গিয়ে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর বের করতে বলছে এখানে শেষ বেগ কত, তার সাথে সাথে হচ্ছে বলছে এস এর মান কত হবে সেটাও বের করতে। এই দুটো জিনিস আমাদের বের করতে বলছে। তো দেখো প্রথমে আমরা শুরু করে দিই।
তো আমরা আগে স্টেপ বাই স্টেপ করি। আমাদের প্রথমে ধরো যে আমরা বেগের মান বের করতে চাচ্ছি, তো আমরা জানি কি লিখবো। সূত্র হচ্ছে কি, বেগের সূত্র লাগবে। তো সূত্রের ওই যে সূত্রগুলো ছিল সেখানে গেলে তুমি দেখবা সূত্র এখানে দেওয়া আছে। আমি তো আরেকবার যেয়ে দেখি। আর তোমাদের খাতায় তো লিখে থাকার কথা, তাহলে এখান থেকে দেখতে পারো। দেখা সূত্র লেখা আছে। সূত্র হচ্ছে ভি সমান, সরি, এই সূত্র হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। এটা দিয়ে করলে কিন্তু হয়ে যায়। এটা দিয়ে করলে কিন্তু আমাদের অঙ্কটা আসলে হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি অঙ্কটা শুরু করি, তাহলে সূত্র লিখতেছে হচ্ছে কি আমাদের ভি সমান ইউ প্লাস হচ্ছে এ টি। আমাদের বেগ বের করতে হবে। ইউ এর মান কত বলছে এখানে? এ এর মান হচ্ছে আমাদের কত? 15। ইউ এর মান হচ্ছে 15, তাহলে লিখলাম ইউ এর মানটা হচ্ছে 15 প্লাস এর মান কত? এর মান বলছে এখানে দেখো 4, তাহলে এর মান হচ্ছে 4 গুণ টাইম কত বলছে? টাইম 5, তাহলে 5 করলাম। তো করলে এটা কত আসে? এখানে আসবে হচ্ছে গিয়ে 15 প্লাস 4 5 20, তাহলে এটা করলে আসে হচ্ছে গিয়ে 35। 35 মিটার পার সেকেন্ড, এটা হবে আমাদের শেষ বেগ মানে ভি এর মান। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তো পরের অঙ্কে যদি যাই, এবার বের করতে বলছে কিসের মান? এস এর মান। তো এস এর সূত্র কি লিখতে পারি? এস এর সূত্র লিখতে পারি হচ্ছে গিয়ে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 × টি, এটা লেখা যায়। বা তুমি যদি চাও যে আমি এটা লিখবো না, আমি অন্যটা লিখবো, অন্যটা বলতে আমি এটা লিখতে চাই যে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, সেটাও করা যাবে। ইচ্ছা যেটা ইচ্ছা করতে পারবা। তো আমি এটা দিয়ে করে ফেলি, কারণ আমাদের তো মান বের হয়ে গেছে। তো এর মানটা কত এখানে? এর মানটা হচ্ছে আমাদের এর মানটা হচ্ছে আমাদের এখানে 15। তো এর মানটা হচ্ছে 15, শেষ বেগটা আসছে 35, ডিভাইড বাই হচ্ছে কি 2 × টাইম হচ্ছে আমাদের এখানে 5। তো করলে কত আসে দেখো, 15 প্লাস 35, নিচে হচ্ছে 2 গুণ হচ্ছে এখানে 5, করলে রেজাল্ট আসবে হচ্ছে 125। তাহলে এখানে অ্যান্সার হবে 125 মিটার। আচ্ছা, এখন একটু কনফিউশন দূর করার জন্য লিখে দেখাই যে আচ্ছা এইভাবে করলে আসলে মিলতো কিনা, দেখি মিলে কিনা আদৌ। এর মান ছিল হচ্ছে 15, টাইম ছিল হচ্ছে কত এখানে 5, প্লাস এটা হচ্ছে হাফ, এর মান কত? এর মান বলছে এখানে 4, আর গুণ টাইম হচ্ছে কি আবার 5-এর উপরে স্কোয়ার। তো যদি করে দেখি দেখো কত আসে। 5 15 কত? 90 না? না সরি, 5 15 তো 75। তাহলে 5 15 হচ্ছে এখানে 75, প্লাস এটা করলে আসবে হচ্ছে গিয়ে 50। কেন? কারণ 2 দিয়ে 4টা কাটলে থাকে 2, আর হচ্ছে 2 × 25, 5 × 25, তো করলে আসবে 50। তো এটা যোগ করলে কিন্তু ওই 125 মিটারই আসলো। তো কথা হচ্ছে তুমি যেই সূত্র ইউজ করো না কেন, অ্যান্সার ঠিকই মিলবে। কিন্তু কোনোভাবেই ভুলেও এই সূত্র ইউজ করতে পারবে না যে এস সমান হচ্ছে ভিটি। কেন? এটা কিন্তু শুধুমাত্র সমবেগী সূত্র, এটা কিন্তু শুধু সমবেগ। এখানে তো সমবেগ ছিল না, তাহলে এই সূত্র আসলে ইউজ করা যাবে না। বাকি অন্য সূত্র যেটা তুমি ইউজ করো না কেন, অ্যান্সার তোমার মিলে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। আর যারা বুঝবে না তারা আরেকবার একটু দেখবা, তাহলে বুঝে যাবে। ঠিক আছে, তাহলে চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে হচ্ছে যে সোজা রাস্তায় স্থির অবস্থান, তাহলে মানে কি? স্থির অবস্থায় কি বোঝায় বলো বলো? হ্যাঁ, হ্যাঁ, ইউ এর মান 0। ঠিক আছে, এর মানটা হচ্ছে 0। একটি বাস এত সুষম ত্বরণে, সুষম ত্বরণে মানে কি? এটা হচ্ছে এর মান চলার সময় এত মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তি থেকে কত বেগ অতিক্রম করবে। তাহলে এত মিটার দূরত্ব মানে এটা কিছু না, এটা হচ্ছে এস এর মান। তো বের করতে বলছে কি যে এই ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে, তার মানে কি এটা শেষ বেগ বের করতে বলছে। কত বেগ মানে কি? এটা আমাদের বের করতে হবে শেষ বেগ। তাহলে কি কি দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে ইউ এর মান হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড, ত্বরণের মানটা হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস এর মানটা হচ্ছে এখানে 80 মিটার, আর বের করতে বলছে তোমার শেষ বেগের মানটা কত। তা সূত্র কোনটা লিখবা? সূত্র কোনটা লেখা যায় বলো? এখন দেখো ভালো মতো খেয়াল করে এই সূত্র দেখবা, তুমি সূত্র চেক করে দেখবা যে কোন সূত্রের মধ্যে সবগুলা মান এখানে আছে। একটু খেয়াল করলে দেখবা যে আচ্ছা ধরো যে আমি যদি করতে যাই, যদি লিখলাম ভি বের করতে বলছে, তো ভি সমান হচ্ছে ইউ প্লাস এ টি। এখন কাহিনী হচ্ছে যে তুমি তো এখানে টাইমের মান নাই, টাইম আগে বের করে নিতে হবে। হ্যাঁ, তুমি বের করতে পারবা, বের করার পর করতে হবে, ঠিক না? তাহলে এই সূত্র ইউজ করতে গেলে আমার আগে টাইম বের করতে হয়, তারপর অঙ্ক করতে হয়। বুঝলাম। আচ্ছা, অন্য সূত্রটা লিখে দেখি তো। লিখলাম যে এস সমান হচ্ছে গিয়ে ইউ প্লাস ভি বাই 2 × টি। তাহলে এখানে তো টাইম লাগতেছে, তাহলে তো এটাও হইলো না। আচ্ছা, অন্য সূত্র চেক করি তো। দেখলাম যে এস সমান হচ্ছে গিয়ে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, কিন্তু কারণ সেই তো এই জায়গায় তো ভি নাই, তাহলে এই যে সূত্র লিখে লাভ কি?
আমার বের করতে বলছে বি এর মান, যে সূত্রের মধ্যে বি না থাকে তাহলে সূত্র লিখে কোনো লাভ নাই। তারপর এখানে টি এর মান আমাদের নাই, তাহলে এই সূত্রগুলো দিয়ে আসলে অঙ্কটা হচ্ছে না, মানে করা যাবে, হয়তো অনেক কাহিনী করা লাগবে। তো আমরা এভাবে করতে চাচ্ছি না, আমরা করবো একটা ভিন্নভাবে। ভিন্নভাবে বলতে কি, আমরা সূত্র লিখবো এখানে অন্যটা। সূত্র লিখবো হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সূত্র লিখে আমরা অঙ্কটা করব। তো চলো দেখে শুরু করে দিই। সূত্র লিখবো হচ্ছে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। কারণ দেখো এই সবগুলো মান এখানে দেওয়া আছে, যে ভি এর মান বের করবো, এস এর মান আছে, এর মান আছে, ই এর মান আছে, তো যদি বসাই দেই, ই এর মানটা হচ্ছে কত, জিরোর উপর স্কোয়ার, টু এর জায়গায় টু, এর মান হচ্ছে এখানে কত, টেন, আর এস এর মানটা হচ্ছে কত এখানে, আশি। তো যদি ক্যালকুলেটরে করি তাহলে কত আসবে, এখানে আসবে হচ্ছে গিয়ে 2 গুণ 10 গুণ হচ্ছে গিয়ে 80 করলে আসবে 1600। তাহলে এটা যদি 1600 হয়, তাহলে এটা হচ্ছে আমার ভি স্কোয়ারের মান, ঠিক না? এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। তাহলে ভি স্কোয়ার মান 1600 হলে আমাদের ভি মান কত হবে, ভি মান হবে হচ্ছে গিয়ে 40। ভি মান কত হবে, 40। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে 40 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। তো চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে যে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে, হ্যাঁ, 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত, তার মানে এটা কিসের মান, ইউ এর মান, একটি গাড়িকে ব্রেক কষে এত সেকেন্ডে থামানো হলো, এটা কার মান, টাইমের মান। তাহলে গাড়িটির ত্বরণ কত বের করতে বলছে, মানে কি বের করতে বলছে, গাড়িটির ত্বরণ বের করতে বলছে। একটু এই জায়গায় ভালো মতো খেয়াল করো, এটা আদিবেগ দেওয়া আছে, এটাকে 3.6 দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তারপর টাইমও বলা আছে 50 সেকেন্ড। এবার বলছে থামানো হলো। থামানো হলো মানে কি, থামানো গাড়ির বেগ কত হয়, জিরো হয়ে যেত, এখানে শেষ বেগটা কত হবে, জিরো হবে। এই কথাটা কিন্তু বাংলায় বুঝায় বলছে, এভাবে ডেটা কিন্তু আমি দেওয়া নাই, তোমার বুঝে নিতে হবে, যেখানে থামানো হলো মানে শেষ বেগটা হচ্ছে আমাদের জিরো। তাহলে ত্বরণ কি হবে, সূত্র হচ্ছে ত্বরণের এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান কত হবে, ভি এর মান 0, ইউ এর মান হচ্ছে কি ওই যে 36 কিলোমিটার পার ঘন্টা ছিল ইউ এর মান। এটাকে তুমি 3.6 দিয়ে ভাগ করবা, ভাগ করলে অ্যান্সার আসবে কত, মিটার পার সেকেন্ড। তো তাহলে অ্যান্সার আসবে হচ্ছে কি আমাদের 10। অ্যান্সার কি আসবে, 10 মিটার পার সেকেন্ড আসবে। 10 মিটার পার সেকেন্ড আসলে এখানে এটা কত হবে, 10 হবে। টাইম কত বলছে, টাইম হচ্ছে 50, তাহলে এখানে কত আসে, তাহলে ওটাতে ভাগ করে দেখো। তাহলে হচ্ছে 10 ভাগ হচ্ছে 50 করলে 0.2 আসার কথা, হ্যাঁ 0.2। তো এই হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু কাহিনী আছে, কাহিনী হচ্ছে এখানে তো মানটা উপরে তো ছোট ছিল না, 0 থেকে 10 বিয়োগ করলে কত আসে, -10 হয়ে যায়। তাহলে এইখানেও একটা মাইনাস থাকবে। আর মাইনাসটাতে কি বোঝায়, মাইনাস দিয়ে মন্দন বোঝায়। কারণ স্বাভাবিক একটা গাড়ি থেমে গেলে তখন তার মধ্যে মন্দন কাজ করে, তখন আর কাজ করে না। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। তো এবার দেখো প্রশ্নে কি বলছে, 7 নম্বর প্রশ্নের মধ্যে বলছে যে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে সৃষ্টিকারী অ্যাক্সেলারেটর চেপে 9 মিটার যাওয়ার পর কোনো গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড হলো। তাহলে 9 মিটার যাওয়ার পর মানে এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের এস এর মান, এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে ভি এর মান। কারণ বেগ হলো বলছে, হওয়া মানে কি শেষ বেগ এটা। তাহলে অ্যাক্সেলারেটর চাপার মুহূর্তে গাড়ির বেগ কত ছিল, তাহলে সূত্র কোনটা লিখবা, সূত্র যেটাকে যে বললাম, সূত্র হবে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই সূত্র দিয়ে করে এখান থেকে তোমার ইউ এর মানটা বের করতে হবে। কারণ গাড়ি চাপার মুহূর্তে গাড়ির বেগ মানে, সরি, এক্সেলারেটর চাপার মুহূর্তে গাড়ির বেগ মানে হচ্ছে আমাদের ইউ বের করতে বলছে। তাহলে এখান থেকে নিজে নিজে ইউ বের করবা, এটা হচ্ছে বাড়ির কাজ। এটা বাসায় নিজে চেষ্টা করে দেখবা যে পারতেছো কিনা, না পারলে আমাকে জানাবা কমেন্ট। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাকুক, আমরা একদম বেসিক ম্যাথ গুলো দেখলাম। আমরা নেক্সট দিন হচ্ছে আরো কিছু ম্যাথ দেখবো। সবাই ভালো থাকো, আর সবাই সেগুলো বাসায় প্র্যাকটিস করবা। ফিজিক্সটা কিন্তু বেশ মজার জিনিস আসলে, কিন্তু এটাকে ফিল করতে হয়। যদি তুমি হচ্ছে এটাকে কল্পনা করতে না পারো তাহলে ফিজিক্সটা কিন্তু করতে আসলে ভালো লাগবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো হচ্ছে। যদি ভিডিওটা করে তোমার ভিডিওটা দেখে তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে রেফার করবা, আমার সাথে যুক্ত থাকবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।